জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলমান সহিংস ঘটনাগুলোর দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার। সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির ৩ নেতা। মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা, দ্রব্যমূল্যের পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের স্থানীয় নির্বাচন করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, প্রশাসনের অভ্যন্তরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও বিচারের মুখোমুখি করার ওপর জোর দিয়েছে বিএনপি। আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি বিএনপি করেছে তা নিয়ে আলাপ আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংস্কারের বিষয়ে সরকারকে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে বলে জানান তিনি। সন্ধ্যায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, অপারেশন ডেভিল হান্টে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকা হবে। জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন। আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন, তারা দেখবেন এটা যখন কোনো এই ধরনের কোনো ডিসিশন হয় আপনারা জানেন। জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদীদের দ্বিগুণ শক্তিতে প্রতিহত করা হবে। অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সমন্বয়ক পরিচয়কে অপকর্ম করলে তাকে ডেভিল হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন তরুণ ছাত্র নেতারা। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। অভ্যুত্থান আমাদের শেষ হয়নি। আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা দেখছি এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহতরা ইতিহাসের স্রষ্টা। তাদের জন্য সরকারি সহায়তা কার্যক্রম উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, যে জাতি ইতিহাসকে স্মরণ রাখতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই। এ সময় নতুন বাংলাদেশ গড়তে শহীদ পরিবারের কাছে সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাড়াহুড়ো করে বিচার করলে তা সঠিক নাও হতে পারে, তাই ন্যায্য বিচারের দাবিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। পরে প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সদস্য ও আহতদের অর্থনৈতিক সহায়তা প্রদান করেন।
এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। আজকে তো গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে, যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে, এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। জুলাই আগস্টের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে বৃহস্পতিবার। জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এটি প্রকাশ করবে হাই কমিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সংবাদ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখবেন। এছাড়া প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত থাকবেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধানসহ মানবাধিকার কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস বাংলাদেশে তদন্ত করেছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্যপত্র সংগ্রহ করেছেন তারা। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার, তবে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই সে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, পিরোজপুরের স্থানীয় সরকারের অধীনে বিভিন্ন প্রকল্পের 1600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 11 জন প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ এবং উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের বিরুদ্ধে দুদককে মামলার সুপারিশ করা হবে। স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে সরকারের এক ধরনের নীতিগত সিদ্ধান্ত আছে এবং আপনারা জানেন বেশিরভাগ স্থানীয় সরকারের যে সংস্থাগুলো আছে সেখানে এখন নির্বাচিত জনপ্রতিনিধি নেই এবং আমাদের সরকারি কর্মকর্তারা এক একজন দেখা যায় 2টা 3টা পর্যন্ত দায়িত্বে একসাথে আছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক। কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটা নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশন, তারপর রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে প্রপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। চেরাগ ঘষা দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করে ফেলা সম্ভব না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার বিকেলে রাজধানী সিরডাপ মিলনায়তনে নাগরিক সংলাপে অংশ নিয়ে একথা বলেন তিনি। বায়ু দূষণ নিয়ন্ত্রণ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, ইট ভাটা নিয়ন্ত্রণ ও অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম রোধে বেশ কিছু কাজ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদী পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা অন্তত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু, এই 4টা নদী পরিষ্কার করার একটা কর্মপরিকল্পনা করতে পারি কিনা, যে কোন বছরে কি হবে। এবং বায়ু দূষণে আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে আমরা ঢাকাতে সরাসরি কোন জায়গা থেকে ইটভাটাগুলো আসে আমরা নৌবাহিনীর সহায়তা নিয়ে সেটার একটা ম্যাপিং করে ফেলেছি। আমরা যেরকম আগের সরকারের ভয়ঙ্কর লিগেসি ক্যারি করছি, আশা করি আমাদের পরবর্তী নির্বাচিত সরকার একটা সুন্দর লিগেসি পাবে। অন্তর্বর্তী সরকারের সংস্কারে বিভক্তির গন্ধ থাকায় জনগণ পছন্দ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে 31 দফা নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, নির্বাচন প্রসঙ্গে কথা উঠলেই অনেকের গাত্রদাহ শুরু হয়। তার মতে ভারত নিজেদের স্বার্থে নির্বাচন চাইলেও দেশের স্বার্থে নির্বাচন চায় বিএনপি। নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন তা দুর্বল হবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রশিক্ষণ কর্মশালায় মির্জা আব্বাস আরও বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন গণহত্যায় জড়িতরা বিচারের হাত থেকে রেহাই পাবে না। যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায়, সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না। একটি গণতান্ত্রিক দেশ কখনোই নির্বাচন ছাড়া চলতে পারে না। ভারত চাচ্ছে এই দেশের নির্বাচন ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, এই বাংলাদেশের স্বার্থে নয়। আর আমরা নির্বাচন চাচ্ছি আমাদের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। সরকার নিজেদের অবস্থানকে দীর্ঘায়িত করলে যৌক্তিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সোমবার দুপুরে এক গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, জনগণের চোখ ফাঁকি দিয়ে নির্বাচনে বিলম্ব করা সম্ভব নয়। সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে সেটা যৌক্তিক হবে না। মানুষের কিন্তু আস্থা থাকতে হবে যে এই সরকার রাতারাতি সমাধান করতে না পারলেও সরকারের যে উদ্দেশ্য সেটি কিন্তু রাতারাতি সমাধান করার দিকেই ধাবিত হতে হবে। নির্বাচনে দেরি করে অন্তর্বর্তী সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের পথে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রেস ক্লাবের সামনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী চালক দলের প্রতীকী অবস্থান কর্মসূচিতে কথা বলেন তিনি। এ সময় অপারেশন ডেভিল হান্ট সময় মতো কেন করা হলো না এমন প্রশ্ন তুলে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার অবহেলায় সচিবালয়ে আগুন লাগাসহ দেশে অনেক বিশৃঙ্খলা হয়েছে। শেখ হাসিনার ষড়যন্ত্র থেমে নেই। কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মহিন ফখরুদ্দিনের জন্ম দেওয়ার এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে। এটা আমার কথা নয়, জনগণের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই, জানতে চাই আপনার কাছে এই ডেভিল হান্ট সময় মতো কেন করা হলো না। এখনই ব্যবস্থা না নিলে আওয়ামী লীগের বিচার ও নির্বাচনের দাবিতে বিএনপি আবার রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের কথা বলছে। হাসিনা বিভিন্ন উস্কানি দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যত অপকর্ম বাংলাদেশে হয়েছে তা শেখ মুজিবের শাসনকালে এবং শেখ হাসিনার শাসনকালে। শেখ মুজিবের শাসনকালটা যেমন রক্ষী বাহিনী তৈরি করা, ৪০,০০০-এর ঊর্ধ্বে বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা। চলমান রাজনৈতিক জটিলতা নিরসনে জাতীয় ঐক্য গঠনে আগামী বুধবার রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনায় বসবে নাগরিক ঐক্য। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও যেসব দলগুলোর মধ্যে মতৈক্য সৃষ্টি হয়েছে তারাই থাকবেন আলোচনায়। সোমবার সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ৬ মাসে ৬ ইঞ্চি সংস্কার হয়নি। আবার যে নতুন করে সংস্কার করবেন তার জন্য তারা যে সমস্ত এজেন্ডা হাজির করছেন এগুলো হলো কিছু ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করে একটা প্রপোজাল দেওয়া হচ্ছে। তারপরে সেই প্রপোজালগুলো নিয়ে কথাবার্তা বলবেন, ডিসকোর্সই নাই, পরস্পরকে জানাশোনাই করা হলো না। বলছেন আবার যে কোনো কিছু চাপিয়ে দেব না, ঐক্যবদ্ধের ভিত্তিতে বলবো। আমরা তো বুঝতেই ৬ মাস লাগতে পারে। জাতীয় ঐক্যবদ্ধ গড়ে তোলার প্রক্রিয়াটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখা দরকার ছিল শুরু থেকে, সেটা তারা করেননি। এতে অনেক ডিফারেন্স দূর করা যেত। ৫ আগস্টে ছাত্র জনতাকে গুলি করে হত্যার অভিযোগে আলাদা মামলায় সাবেক ৪ মন্ত্রী, এমপি ও পুলিশের সাবেক আইজিপি সহ ২২ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। সোমবার আদালতে তুলে যাত্রাবাড়ি থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ
কয়েকজনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় সবাইকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড দেন আদালত। মোহাম্মদপুরের 2টি মামলায় সাদেক খান ও শাহবাগ থানার মামলায় বরিশালের সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এজাহারের গুণাগুণ দেখে এবং তদন্তকারী কর্মকর্তা দরখাস্তের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। তদন্তকারী কর্মকর্তা দরখাস্তের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে যাতে রিমান্ড বাতিল করা হয় এবং তার জামিনের জন্য প্রার্থনা করি এবং আজকে অন্যান্য আরও 12 জন আসামি আনা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। ধানমন্ডি ও মোহাম্মদপুরে 2টি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার 9 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার সহ 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 3 জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে একটি ভোজ্য তেলের ট্রাক ডাকাতি করা হয়। এ মামলার তদন্তে করতে গিয়ে জানা যায়, একই কায়দায় 22 জানুয়ারি মোহাম্মদপুর থেকেও আরেকটি তেলের ট্রাক ডাকাতি করে। দুটি ট্রাক থেকে 22,000 লিটার তেল ডাকাতি করা হয়। পরে তদন্তে নেমে মুন্সিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতির ট্রাক দুটি। এরপর অভিযানে গ্রেপ্তার করা হয় 12 জনকে। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান 9 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার। সাদা মাইক্রো আর কি, এরা এসে ওই যে ডিবি পরিচয় দিয়ে প্রথমে থামায়া তারপরে এরা ওই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ট্রাককে তখন উল্টা দিকে ঘুরে আবার তারা চলে যায় বিভিন্ন দিকে। একই স্টাইলে একই কায়দায় বিভিন্নভাবে এরা ডাকাতি করে, ছিনতাই করে। এরা ছিনতাইয়ের একটা বড় চক্র। পরবর্তীতে যখন আমরা তৌহিদ বা জাকিরকে ধরতে পারি, তখন এই জাকিরের সূত্র ধরে আমরা এদের টিমের অন্যান্য যারা সদস্য সবাইকে এক এক করে আমরা এই গত 2 দিনে আমরা ধরেছি। গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার অনুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রবিবার রাতে রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এর আগে গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে 80 জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। এদিকে সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে 2 দিনে শুধু গাজীপুরে 182 জনকে আটক করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার পর্যন্ত আটক করা হয় 100 জনকে। গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 79 জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আর 21 আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে জেলা পুলিশ। একই সময়ে ময়মনসিংহের অভিযান চালিয়ে 16 জনকে আটক করা হয়। ডেভিল হান্ট অপারেশনে সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সহসভাপতি অয়ন দাস সহ 3 জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে যৌথ অভিযানে বন্দুক ও দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করা হয়েছে। ডেভিল হান্ট অপারেশনে কক্সবাজারে এখন পর্যন্ত 22 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। অপারেশন ডেভিল হান্ট থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজশাহীর জেলা প্রশাসনের কার্যালয়ে আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা বলেন তিনি। জানান, কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় এজন্য একাধিক কমিটি করা হয়েছে। যারা শয়তান তারাই ধরা পড়বে। ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেই নাই। এখন যদি কোনো নির্দোষ কোনো ইসের মাধ্যমে হয়ে থাকে, ওইটা তো প্রমাণ করতে হবে। আদালতের মাধ্যমে কেউ যদি নির্দোষ হয়, আবার আদালতের মাধ্যমে তো প্রমাণ হইতে হবে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন আদালত। কমিশনের অনুমোদন ক্রমে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়। দুদকের মামলায় বলা হয়েছে, বেনজির পরিবার বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। 2024 সালের 15 ডিসেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে পৃথক 4 মামলা করে দুদক। মামলায় বেনজিরের পরিবারের বিরুদ্ধে 74,13,39,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। সরকারি বেসরকারি 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সার্ভার থেকে এনআইডির তথ্য পাচারে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, ইউসিবি ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মহিলা বিষয়ক অধিদপ্তর। ইসি বলছে, 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে শর্ত ভঙ্গ করে নাগরিকদের তথ্য তৃতীয় পক্ষের কাছে সরবরাহের প্রমাণ মিলেছে। ইসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং চুক্তি বাতিল করা হবে না, এই মর্মে এরই মধ্যে চিঠি দেয়া হয়েছে। আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা কাম্য না। এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে, এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছি আজকে। বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সরকারিভাবে চালু হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বেসরকারি খাতে লিজ দেওয়া খুলনার দৌলতপুর জুট মিল পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে শুধু পাট পণ্য উৎপাদন করলে চলবে না, বরং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে গেলে অন্যান্য সামগ্রীও তৈরি করতে হবে। এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোজ্য তেলের বাজার মনিটরিং ও মজুদ যাচাই বাছাই চলছে। 1 সপ্তাহের মধ্যে তেলের বাজারও নিয়ন্ত্রণে আসবে। উপদেষ্টা দৌলতপুর জুট মিলের পাট পণ্য উৎপাদন এবং জুতার ফ্যাক্টরি পরিদর্শন করেন। শুধু পাট দিয়ে এই শিল্পগুলো চালানোটা বাস্তব না। সে পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগগুলো দরকার আছে এবং আমরা আশা করি যে আমাদের পূর্বে যে শর্তসমূহ ছিল সেখানে শুধু জুট নির্ভর প্রতিষ্ঠানের শর্ত ছিল। আমরা শর্তগুলোকে এখন আবার রিভিজিট করছি এবং আমরা নতুন করে শর্তগুলোকে আমরা আরও রিল্যাক্স করছি, যার ফলে বিনিয়োগ এবং উদ্যোগীরাও আগ্রহী হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে 7 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। দাবি আদায়ে এরই মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 2018 নামে জারি করে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এ সময় বেগম রোকেয়ার নামে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের দাবি জানান আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ে দাবি আদায় না হলে শাটডাউনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগে হাইকোর্টের রায় পুনর্বিবেচনায় আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। সোমবার সন্ধ্যায় পরামর্শক কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে শতাধিক সুপারিশ সহ
প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরুর পর পরবর্তী পদবি হবে সিনিয়র শিক্ষক, বিলুপ্ত হবে সহকারী শিক্ষক পদ, শিক্ষক পদে প্রবেশে 12তম গ্রেড, 2 বছর পর পদোন্নতিতে 11তম গ্রেড ও প্রধান শিক্ষককে 10ম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া ক্লাসের সময় বাড়াতে সকল বিদ্যালয়কে স্বল্পতম সময়ের মধ্যে এক শিফটের স্কুলে পরিণত করারও প্রস্তাব দেয়া হয়। প্রাথমিক শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সবচেয়ে কম আলোচিত হয়, সুতরাং আমরা চাবো যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় এবং সেটা আমার জন্য আসার কথা যে উনি আমাদের যে দায়িত্বগুলো পড়বে সুপারিশ বাস্তবায়ন করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে উনি একটা ইতিবাচক ভূমিকা পালন করবেন। কুড়িগ্রামে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও কর্মচারীরা। সোমবার দুপুরে প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম চিলমারি সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এ সময় জেলার 82টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা জানান, বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রায় 800 শিক্ষক কর্মচারী। এছাড়াও প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে লিখিত স্মারকলিপি জমা দেন তারা। নীতি সুধার 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর বলেছেন, শুধু মনিটরিং পলিসি দিয়ে সবকিছুর সমাধান করা যাবে না, তবে মুদ্রানীতি ও নানা পদক্ষেপের মাধ্যমে জুনের মধ্যে মূল্যস্ফীতি 8% এবং পরের বছরের মাঝামাঝি সময়ে 5% নেমে আসার আশা প্রকাশ করেন তিনি। 6 মাসে আমাদের এখন কিছু রেজাল্ট আমরা হয়তো আশা করতে পারি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে কিছুটা মূল্যস্ফীতি কমেছে, জানুয়ারিতে আরেকটু বেশি কমেছে। তো এটারই ধারাবাহিকতা আমরা দেখতে চাই। হ্যাঁ, আগামী মাসে কি কমবে না বাড়বে আমি জানি না, হয়তো বাড়তেও পারে, কিন্তু তার মানে এই না যে এভরিথিং ইজ ডাউন দ্য ড্রেন, তার মানে এটা না। হয়তো একটু বেড়ে আবার পরের মাসে বড় রকমের কমবে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্টে স্টেডি, অর্থাৎ যেদিকে যাচ্ছি সেদিকে আমরা সঠিকভাবে শক্ত হাতে পাল তুলে রাখবো এবং সেই দিকেই যাব। 14 ফেব্রুয়ারির মধ্যে সৌদি আরবের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বার্থে এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা। পরে আর সময় বাড়ানো হবে না বলেও জানিয়েছেন তিনি। হজের সর্বশেষ প্রস্তুতি নিয়ে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এজেন্সির গাফিলতির কারণে কোনো মুসল্লি হজ করতে না পারলে মন্ত্রণালয় দায় নেবে না। আগামীতে হজযাত্রীর সংখ্যা বিবেচনায় বৈধ এজেন্সির সংখ্যা কমতে পারে বলেও আভাস দেন তিনি। উপদেষ্টা বলেন, অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে বিমান ভাড়া অনেকটাই কম, তবে আগামীতে সৌদি সরকার অনুমোদন দিলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশি এয়ারলাইন্সগুলোকেও যুক্ত করার চেষ্টা করা হবে। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। ইন কম্পারিজন উইথ আদার কান্ট্রিজ, বাংলাদেশের প্যাকেজ কোনো ক্রমেই বেশি নয়, কোনো ক্রমে বেশি নয়। পাকিস্তান ধরেন, ভারত ধরেন, বোম্বে থেকে ফ্লাই করবে, কম হবে না। তো আশা করছি আগামী বছর যদি আমরা থার্ড ক্যারিয়ারের অনুমতি পাই, তখন একবার ওপেন টেন্ডার দিয়ে আমরা এমিরেটস, গালফ এয়ার অথবা কাতার এয়ারওয়েজের সাথে আমরা কম্পিটিশনে যাব। সুরক্ষা ইস্যুতে এবছর বাবা মায়ের সঙ্গে হজে অংশ নিতে পারবে না শিশুরা। রোববার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে গালফ নিউজ। প্রতি বছর হজের সময় প্রচণ্ড ভিড়ে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। তাদের নিরাপদে রাখতেই রিয়াদের এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির সরকার। সৌদির হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে 2025 সালের হজের নিবন্ধন। যারা এর আগে কখনো হজে অংশগ্রহণ করেননি, এবছর তাদের অগ্রাধিকার দেয়া হবে। এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া সহ 14টি দেশের ট্যুরিজম, বিজনেস ও ফ্যামিলি ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় নিহত হয়েছেন দুজন। সোমবার সকালে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর 18 নম্বর ব্রিজের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সকালে ব্যাটারি চালিত অটো ভ্যানে যাত্রী নিয়ে বাজারে যাচ্ছিল। এ সময় বাজারের কাছাকাছি 18 নম্বর ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ভ্যান চালক যাত্রীসহ বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। পরবর্তীতে নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব। সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম। সকালে চাঁদপুরে জেলা প্রশাসক কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠকদের উদ্যোগে 20টি পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। হিলিতে তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সুবর্ণ পরিচয়পত্র দেওয়া হয়। এ সময় 10 জন চাহিদা সম্পন্ন ব্যক্তিকে পরিচয়পত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক। এদিকে শরীয়তপুরে অনুষ্ঠিত হয় বিনামূল্যে অর্থোপেডিক্স বিষয়ক পরামর্শ ও সেবাদান কর্মসূচি। জেলা প্রশাসক জানান, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে। ব্রাহ্মণবাড়িয়ায় চলমান লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আসন্ন রমজানে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় রমজানকে সামনে রেখে মেলা চলমান থাকলে আর্থিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা তাদের। এরই প্রেক্ষিতে শহরের বিভিন্ন বিপণী বিতানের ব্যবসায়ীরা লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান। এর আগে গত 6 ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা, যা আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকার কথা রয়েছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে 2019 সালের 6 অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। চট্টগ্রামের বালুয়ার দিঘি এলাকায় কলোনিতে আগুন লেগে 2 জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও 3 জন। স্থানীয়রা জানান, সোমবার সকাল 6:40 দিকে কলোনির জাফর সওদাগারের ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন ঘরে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই জাফর সওদাগর ও তার স্ত্রীর মৃত্যু হয়। দগ্ধ হন তাদের পরিবারের আরও 4 জন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। আমাদের সব শেষ, আগুনটা পলকের ভিতরে একদম শেষ। 2.5 লাখ টাকা চলে গেছে। এখন স্বামী সন্তানের ডাকতে ডাকতে আগুন মাথার উপরে চলে আসছে। আগুনে সব শেষ করে দিছে। আমার 2.5 লাখ টাকা আনছি পেরা করে, তাইকে কত কষ্ট করে জমাইছি। এই টাকা নিয়ে বাদ নিয়ে একটা ঘর উঠাবো, বাড়ির মধ্যে ঘর দুয়ার কিচ্ছু নাই আমাদের। টাকা আমি ফরমেশনের জন্য টাকা চলে আসছিলাম 1 সপ্তাহ আগে। পরে করবার ঈদের পরে সব কিছু 4 লাখ টাকা আর যে জিনিসপত্র আছে এই সব আছে নেওয়া থাকবে। গত 2 মাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকসহ 9 জন মাদক কারবারি আটক করেছে কোস্টগার্ড। এ সময় অনেক অস্ত্র ও জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সোমবার এক ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায়, দেশের জলসীমায় যে কোনো আইন বহির্ভূত তৎপরতা রুখতে নিয়মিত টহল চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় অবৈধ মৎস্য শিকারী 95 জনকে
সে দেশে প্রেরণ এবং ভারতীয় কোস্ট গার্ডের কাছে আটক 90 জন বাংলাদেশি জেলেকে মুক্ত করে স্বজনদের কাছে পৌঁছে দিয়েছে কোস্ট গার্ড। ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হবে 12 ফেব্রুয়ারি। 4 দিনব্যাপী মেলা চলবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। সোমবার বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদ সংবাদ সম্মেলনে এই কথা জানান। বলেন, প্লাস্টিক খাতের গুণগত উন্নয়ন ও প্রযুক্তির জ্ঞান বাড়াতে এই আয়োজন করা হয়েছে, যেখানে চীন, ভারত, যুক্তরাজ্য সহ 18টি দেশের 800 স্টল বসবে মেলায়। চলবে বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। 12 ফেব্রুয়ারি থেকে ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে 17 ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ার 2025 এন্ড প্লাস্টিক কনফারেন্স 2025 শুরু হতে যাচ্ছে। 4 দিন ব্যাপী এই ফেয়ার চলবে আগামী 15 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। 800টিরও বেশি স্টল, যেখানে 18টি দেশ থেকে 390টিরও বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্য, অন্যান্য দেশের কোম্পানিগুলি তাদের পণ্য প্রযুক্তি নিয়ে আসবে। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগে জিম্মি বিনিময় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল হামাস। সোমবার এক ভিডিও বার্তায় কথা জানান আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। এতে করে থমকে গেল আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া 6ষ্ঠ দফার জিম্মি ও বন্দি বিনিময়। আবু ওবায়দার দাবি, উপত্যকার উত্তরাঞ্চলে গাজাবাসীকে এখনও ফিরতে দেয়া হচ্ছে না, এমনকি ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ করা হচ্ছে। গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ভিডিও বার্তায় ঘোষণা দেয়া হয়, ইসরায়েলের পক্ষ থেকে ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত জিম্মি বিনিময় বন্ধ রাখা হবে। এদিকে হামাসের ঘোষণার পর সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনে বাংলা সাইনবোর্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাজ্যের রাজনীতিবিদ রুপার্ট লোই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এই সাইনবোর্ডের একটি ছবি পোস্ট করেন, যেখানে বলা হয় এটা লন্ডনে, যেখানে সাইনবোর্ড শুধু ইংরেজিতে হওয়া উচিত। ছবিতে দেখা যায় হোয়াইট চ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে বাংলা, ইংরেজি 2 ভাষাতেই লেখা। ইলন মাস্ক এই ছবি পুনরায় পোস্ট করেন হ্যাঁ লিখে। এই বিষয়ে ইলন মাস্ক সরব হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকের মনে প্রশ্ন জাগে, কেন এই সাইনবোর্ড বাংলায়? ঐতিহ্যগতভাবে হোয়াইট চ্যাপেল কমিউনিটিতে ব্রিটিশ বাঙালিদের আধিপত্য থাকায় পূর্ব লন্ডনে এই স্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের শত শত কোটি ডলারের জালিয়াতি ও অপচয় রোধ করতে সহায়তা করবেন ইলন মাস্ক। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় কমানোর দায়িত্ব যে বিভাগের, তার প্রধান করা হয়েছে ইলন মাস্ককে। এর ফলে দেশটির লাখো নাগরিকের ব্যক্তিগত ও আর্থিক তথ্য মাস্কের হাতে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন থেকে মাস্ক তার ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ উদ্ধার করছেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, সরকারের শত কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহার খুঁজে বের করতে মার্কিন জনগণ রিপাবলিকানদের বিজয়ী করেছে। এই কাজে খুবই আন্তরিকতার সাথে সহায়তা করে যাচ্ছেন ইলন মাস্ক। গাজা উপত্যকা কিনতে এবং মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিউ অরলিন্সে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজার কিছু অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে পুনর্গঠনের জন্য অনুমতি দেয়া হবে। এর আওতায় ধ্বংসস্তূপ ছাড়া ভালো অংশ ভেঙে ফেলা হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও হামাস যেন কোনোভাবেই আর গাজায় ফিরতে না পারে তা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এসব মন্তব্যের কড়া সমালোচনা করেছে হামাস। গোষ্ঠীটি জানায়, গাজা বেচা কেনার সম্পত্তি নয়, এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ মেলার কারণে প্রায় ৩০০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে লাখ লাখ ভক্ত অনুরাগীরা আসতে থাকায় সেখানে ভয়াবহ যানজট দেখা দেয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে প্রয়াগরাজ পর্যন্ত রাস্তায় হাজার হাজার যানবাহন স্থবির হয়ে আছে। বসন্ত পঞ্চমীর পবিত্র স্নানের পর ধারণা করা হয়েছিল ভিড় কমবে, কিন্তু দেখা যাচ্ছে পুরো উল্টো চিত্র। প্রয়াগরাজে ৩ নদীর সংযোগস্থল ত্রিভেণী সঙ্গমে স্নানের জন্য এখনও আসছেন হাজার হাজার ভক্ত। এই ট্রাফিক জ্যাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পেরে মধ্যপ্রদেশের পুলিশ প্রয়াগরাজ অভিমুখে যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে। অভিযোগ করা হচ্ছে অনেক যানবাহন ৪৮ ঘন্টা পর্যন্ত আটকে রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় এই সমাগমে এত অব্যবস্থাপনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করছে বিরোধী দল। নারী ফুটবলের অচলাবস্থা দ্রুত নিষ্পত্তির আশা করছেন সাবেক ফুটবলার এমিলি। বাফুফের উচিত ফুটবলার ও কোচের দাবিগুলোকে বিচার বিশ্লেষণ করে দ্রুত সংকট নিরসন করা। 18 বিদ্রোহী ফুটবলারের চুক্তির ব্যাপারটি এখনও অনিশ্চিত হলেও দ্রুত সমাধান হবে বলে বিশ্বাস এমিলির। মেয়েদের আসলে যে চুক্তির যে ব্যাপারটা সেটাও তো আসলে ক্লিয়ার না, আসলে কারা চুক্তিতে আছে, ওই 18 জন প্লেয়ার চুক্তিতে আছে কিনা সেটাও আমি মনে করি যে বিএফএফ এর ইনশিওর করা উচিত। আই হোপ তাবিদ আউয়াল ভাই আমার কাছে মনে হয় এটা নিয়ে কাজ করছে এবং এটা ভেরি সুন আমার মনে হয় যে সমস্যাটা সমাধান করবে সে। বিপিএল এর কল্যাণে বড় রানের টার্গেটে জয়ের অভ্যাস গড়ে উঠছে ক্রিকেটারদের। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য সময় কম পেলেও ভালো করবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। আগে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু 200 চেস করা, ইভেন ফাইনালও দেখেন ভেরি কমফোর্টেবলি 200 চেস করে গেছে, ঠিক আছে। সো দ্যাট মিনস হ্যাবিট হচ্ছে আমাদের কিন্তু বড় রান চেস করার হ্যাবিটটা ছিল না। এইবার প্রথম বিপিএলে দেখেন আপনার আগের সাথে তুলনা করেন যে আমরা কিন্তু বিগ স্কোর চেস করার অভ্যাসটা হয়েছে। বাংলাদেশ টিমের প্র্যাকটিস বা প্রিপারেশন ওয়াজ শর্ট, বাট বিকজ একটা টুর্নামেন্টে খেলে গেছে তারা, আমার মনে হয় না যে শর্টেজ হবে, দে উইল প্লে ওয়েল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv/c/ekhon tv।